হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে, শুভ নববর্ষের প্রীতি আর শুভেচ্ছা। নতুন বছরটা তোমাদের অনেক ভালো কাটুক। সবাইকে শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ বল বাবা। শুভ নববর্ষ। হ্যাঁ, সবার অনেক অনেক ভালো কাটুক। কি নিয়ে আসলি তুই? ঝালটা পাইছি, ঝালটা আনলাম। তো আমাদের সকালের এখন ব্রেকফাস্ট হচ্ছে। আমার বর খাচ্ছে ওই যে ছাতু, মুড়ি, কলা আর দুধ দিয়ে। আমরা আবার খাই না ছাতু, তো আমার ছেলেও একবারে খেতে চায় না আর আমারও ভালো লাগে না। তো আমি চা বানিয়েছি, তো ওই যে টিফিন নিয়ে আসলো। টিফিন বলতে ওই যে কি বলে এটাকে, চিরা ভাজা। আর এটা কি, এই ঝাল নিমকি কেন? ঝালটা আমি আনছি, আমি খাবো। ভালো লাগে। সকালবেলা যাই হোক, চলো এখন সকালে চা নাস্তাটা করি, তারপর আবার দেখা হবে। তো আজ তো নববর্ষ, তো নববর্ষের দিন একটু ভালো মন্দ তো খেতেই হবে, তাই না? তো কালকে তো সারাটা দিন রান্নাবান্না কিচ্ছু করিনি, বাড়িতেই বিরিয়ানি খেয়েছিলাম দুপুরবেলা। আসলে ঘুম কমপ্লিট না হলে কিচ্ছু ভালো লাগে না, না রান্নাবান্না করতে ভালো লাগে, না কোনো কাজ করতে ভালো লাগে। কি বলবো, কালকে সারাদিনটা কিভাবে যে কেটে গেল জানি না। যাই হোক, আজকে সকালে কিন্তু ঘুম থেকে উঠে স্নান সেরেছি। আর কাপড় ছিল কিছু, কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুইনি এখনও। তো বর বললো যে একটু ছাতু দাও ভিজিয়ে, দুধ দিয়ে আমি খাবো। তো বরকে দিয়েছি। বর যাবে এখন একটু মেডিকেলে। আসলে আমাদের দূর সম্পর্কের একজন রিলেটিভ আছে, তো উনি হসপিটালে ভর্তি আছে কিছু সমস্যার কারণে। তো সুস্থ আছে এমনি। তো বর ওনাকে দেখতে যাচ্ছেন মাঝে মাঝে, আমার শাশুড়িমাও গেছেন। আমারই যাওয়া হয়নি এখনো অবধি। আসলে সবাই গেলে বাড়িতে কে থাকবে, ছেলে আছে যেহেতু, ওকে তো নিয়ে যাওয়া যাবে না, যেহেতু মেডিকেলে ভর্তি আছে। নার্সিংহোমে নয়, নার্সিংহোমগুলো অ্যাকচুয়ালি পরিষ্কার হয়, সেখানে বাচ্চাকে নিয়ে গেলেও নিয়ে যাওয়া যায়। তবুও মেডিকেলে আমি আমার ছেলেকে সেরকমভাবে নিয়ে যেতে চাই না। আসলে আমরা তো জানি মেডিকেলটা কতটা মানে সেফটি আর কি বাচ্চাদের জন্য, আর কতটা সেফটি নয় আমরা সবাই জানি সেটা। সেই জন্য আমি বাচ্চাকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে আমি কোনো সময় মেডিকেলে যাই না, দরকার না পড়লে। আর আমার বর এখন আপাতত যাচ্ছে, তো উনি সুস্থ আছেন। রিসেন্টলি হয়তো বাড়িতেও নিয়ে আসবেন। তো বর যাবে ওইখানে। তো তার আগে বরকে বললাম যে তাহলে একটু বাজারটা করে আমাকে দিয়ে যা, আমি রান্নাবান্নাগুলো করতে থাকি ততক্ষণে। তো ও বাজার গেছে, তো আমি একটু বসে আছি। খুব সুন্দর হাওয়া দিয়েছে, ওয়েদারটাও খুব সুন্দর। আর ঘরের কাজবাজ মোটামুটি আমার সমস্ত কিছু কমপ্লিট, মানে ঘর গোছানো কমপ্লিট। এখন শুধু কাপড়গুলো ধুয়ে রান্নাবান্না সারবো। কি মটন কি? ইয়েস, মটন ও দাদাও তো খাবে না। যাচ্ছ? দোকান যাবা? তুমি বলো কি করবো, দোকান যাবো কি যাবো না? যাও তাহলে মাল আনতে হবে, ওটা জন্য বলছি। হ্যাঁ, দোকান তো যাওয়া উচিত আজকে না, নববর্ষের দিনটা। খুলবো না দোকানটা? পরে মার্কেট যাবো, ফটাফট আমি মার্কেট যাবো। ঠিক আছে, আমি রান্নাটা করে নিচ্ছি এখন, আমার তো কাজ নেই, শুধু কাপড়গুলো ধুবো বাস। আমাকে হেলমেটটা দাও, পরে আমাকে একবার মার্কেট যাবো। হেলমেটগুলো পুরো ধুলা পড়ছে, একটু মুছে নাও। হ্যাঁ, রক্ত লাগলো, কাটবে। ঠিক আছে, আয় শুধু সানি করবা। ঠিক আছে না, রক্ত লাগবে, তো বলে। দিনটা যেহেতু ছিল নববর্ষের দিন, হয়তো আমার শাড়ি পরা উচিত ছিল। স্নান তো আমার সকালেই হয়ে গেছে, তবে আমি শাড়ি পরিনি। স্নান করে এই কাপড়গুলো আমি সমস্তটা ভিজিয়ে রেখেছিলাম। শাড়ি পরে কিন্তু আমি কাজ করতেই পারি না। তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো, তোমরা হয়তো দেখতে পারবে শাড়ি পরে ভিডিও কিন্তু আমার সেরকম নেই। আমি কিন্তু বাড়িতে সারাক্ষণ নাইটি বা চুড়িদারি পরে থাকি। এগুলো পরে আসলে আমার কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। শাড়ি পরে আমি কাজ করতে একেবারেই পারি না। অনেকে হয়তো ঢং মনে করবে, তবে বিশ্বাস করো আমি শাড়ি পরে একেবারেই কমফোর্টেবল না। আমার যেহেতু বাড়িতে অনেক বেশি কাজ থাকে, সেজন্য আমি প্রথম থেকেই শাড়ি পরিনি। তাই এখন আমার অভ্যাসও নেই শাড়ি পরে কাজ করার। যেসব জামা কাপড় পরে আমি একেবারে কমফোর্টেবল, আমি কিন্তু সেই সব জামা কাপড়ই পরি। তবে এমন নয় যে আমি শাড়ি পরতে একেবারে পছন্দ করি, আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তবে এই গাদা গাদা বাসন মাজা, কাপড় ধোয়ার কাজগুলো যদি আমার না থাকে, তবে কিন্তু আমি সারাক্ষণ শাড়ি পরেই থাকতাম। তবে হয়তো অনেকেই বলবে, আমরা কি বাড়িতে ধোয়া কাচা, মাজা ঘষা এগুলো কাজ করি না শাড়ি পরে? দেখো, একটা মানুষের কিন্তু অভ্যাসটাই হলো সবচেয়ে বড়। বিয়ের পরের থেকে আমি একদিনে শাড়ি পরিনি, তাই আজকে বিয়ের 10 বছর হতে চললো, শাড়ি পরে কাজ করার অভ্যাসটা আমি এখনো করতে পারলাম না। যদি আমি কোনো কারণে শাড়ি পরি, তাহলে আমার কাজ করতে ইচ্ছে করে না। তবে যদি আমাকে শাড়ি পরে কাজ করতে হয়, তখন কিন্তু সেই শাড়ি দিয়ে আমার শরীর আর ঢাকা থাকে। শরীরের অনেক অংশই দেখেছি তো এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায়, আর সেই কারণে আমার বর একেবারেই পছন্দ করে না শাড়ি পরা। কোথাও গেলে আমি জোর করি শাড়ি পরি, আমাকে একেবারে শাড়ি পরতেই দেয় না। ও আমাকে পরিষ্কার জানিয়ে দেয়, তুমি কুর্তি পরো কিংবা জিন্স, শাড়ি পরার কোনো দরকার নেই। আর এইভাবে জানো তো আমার অভ্যাসটা একেবারে বাজে হয়ে গেছে। তবে আমার খুব ভালো লাগে শাড়ি পরতে। তবে যাই হোক, নতুন পোশাক পরিবার না, খাওয়া দাওয়াটা কিন্তু ভালো মন্দ খেতেই হবে। আজকে ভেবেছি রান্না করবো একটু মাটন, আর এখান থেকে একটু তরকারি বাবা আর বোনের জন্য পাঠিয়ে দেবো। কারণ ছেলের জন্মদিনের দিন তো একাদশী ছিল, কাউকে কিছু খাওয়াতেই পারি। পরের দিন শুধুমাত্র দিদি আর জিজুকেই কিন্তু বিরিয়ানি খাওয়াতে পেরেছিলাম, বাবা আর বোন কিন্তু খায়নি। তাই ভেবেছি আজকে বাবা আর বোনের জন্য একটু মাংস পাঠিয়ে দেবো এখান থেকে। তবে খুব একটা বেশি মাংস আনিনি, ওই 500 গ্রামের মতো মাংস নিয়ে এসেছি। কারণ আমাদের এখানে এখন খাসির মাংস 900 টাকা কিলো। আর লঙ্কা আধা পোয়ার মতন, না 1 পোয়া নিয়ে আসিস লঙ্কা, ঠিক আছে? কত টাকা নিব? আমি দিচ্ছি তোকে, ওইখানে টাকা অল্প আছে।
আর দূরে দাঁড়া একটু ওখানে। ভাই এতগুলো জিনিস আমি বলতে পারবো পারবি না? দিয়ে? 2 কিলো আলু, হ্যাঁ বল। 2 কিলো আলু, হ্যাঁ 2 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ 1 কিলো পেঁয়াজ, আর 1 পোয়া 1 পোয়া লঙ্কা, আর টমেটো নিয়ে আসবি তোমার 1 পোয়া। 1 ঠিক পোয়া আছে। টমেটো পারবি? যা তাহলে। ভুলে গেলে আবার বকা দিব না। প্লাস্টিকও দেয় নাই। 55 টাকা। 55 টাকা হয়েছে। ঠিক আছে, টাকাটা দিয়ে যায় তারা। বাড়ি কোথায় রাখলাম টাকাটা? আনছিস? মুখ টুক লাল হয়ে গেছে রে। স্নান করে নে একবারে। হ্যাঁ, আর তোর বাবা কি করতেছে রে? বসে আছে কেন রে এরাম? আর বাবা সাইকেল তুই যদি দোকানে গেছিলাম তোকে বলতে পেলে দোকানে রাখবি না, আমি লক করে দিবি সাথে সাথে। হ্যাঁ, লক করে ভিতরে ঢুকবি। আর নতুন সাইকেল আমি তো ধরতে পারবো না, আমি তো ধরতে পারবো না। 40 টাকা ঘুরে আসলো, 100 টাকা দিছো, 55 টাকা ওখানে। হুম, 35 টাকা আসলো, ওখানে 4টা সন্দেশ দিছি, আচ্ছা এই 500 টাকা। দেখতো কিরকম। সন্দেশটা এখানে রেখে দিলাম। আচ্ছা, তা স্নানটা করে না ফরওয়ার্ড করে, স্নানটা করে তারপরে আমি ভাত ওই দিকে হয়ে গেছে, পূজাটা দিয়ে দাও তাড়াতাড়ি করে। ওই তোমার ভিডিওটা দেখতে রান্না করতে বসবো, দেখলাম সবজি নেই, তাই ছেলেকে বললাম সামনের দোকান থেকে একটু সবজি এনে দে। তবে দোকানে গিয়ে ছেলে দেখলো দোকানেও সেরকম সবজি নেই, সবজি কেবল আনতে গেছে, তাই অল্প অল্প করে সবকিছু জিনিস নিয়ে এসেছে। আমাদের যেহেতু একবারে গেটের সামনেই সবজির দোকান, তাই যখন যেটা লাগে তখন কিন্তু সেটা নিয়ে আসি, একবারে অনেকগুলো বাজার করে রাখি না। আর আমাদের যেহেতু ফ্রিজ নেই, অনেকগুলো সবজি একবারে বাজার থেকে নিয়ে এসে যে ফ্রিজে ঢুকিয়ে রাখবো সে বুদ্ধিটাও কিন্তু খাটাতে পারি না। ওই যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসি। সকালবেলাতে বর ছাতু খাবে বলে ছাতু ভিজিয়েছিল, তবে ভুল করে অনেকগুলো ছাতু একবারে ভিজিয়ে ফেলেছে, তবে সেই সম্পূর্ণ ছাতুটা কিন্তু খেয়ে শেষ করতে পারেনি, ঢেকে রেখে দিয়েছিল। ছেলে আর আমি সকাল থেকে যেহেতু কিছুই খাই, সকালে ছেলে শুধু একটু হরলিক্স খেয়েছিল বিস্কুট দিয়ে, আমি খেয়েছিলাম একটু চা, তাই সেই বেঁচে যাওয়া ছাতুটা ছেলে আর আমি দুজনে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। রান্নাটা যদিও আমার তাড়াতাড়ি হয়ে গেছিল, তবে কেউই এখন ভাত খায়নি। আমি কিন্তু অসুবিধার কারণে পুজো দিতেই পাচ্ছি না। বরকে বলেছি তুমি একটু পুজোটা দিয়ে দিও। হ্যাঁ? হইলো না? না না লাগলো না, এখন দেখো তুমি দেখতে থাকো। ফ্যান আছে কিন্তু দাঁড়াবি না। দেখবা যে এবার যাচ্ছি কাও। হ্যাঁ? এবার লাগছে। ওই জায়গা ওই যে একদম মাথার মধ্যে চুলকাই দিছি মাথায়। সেই সকাল থেকে কতবার বলেছি পুজোটা সকাল সকাল দিয়ে দাও। যেহেতু বছরের প্রথম দিন, ভেবেছিলাম ঠাকুরকে পুজো দিয়ে দিনটা শুরু করবো, তবে আমি যেহেতু অসুবিধার জন্য পুজো দিতে পারছি না, তাই বরকে বলেছিলাম তুমি পুজোটা দিয়ে না। তবে পুজো দিতে দিতে ওই বেলা হয়ে গেছে। বলতেছি যে মনে করো কালকে তো দিদিদেরকে বিরিয়ানি খাইলাম, ঠিক আছে, আমার বাবার জন্য এখন মাংস যাবে, বোনের জন্য এখন মাংস যাবে আমাদের বাড়ি থেকে। তো তোমার মার জন্য, মানে আমার শাশুড়ি মার জন্য কি বলো? এমনিতে সবাই বলে আমি ভালো না, তো শাশুড়ি মাকে কি খাওয়াবো রান্না করে? কেন খাবে না? দিনেও তো খাই না, কি করবো তাহলে? কি পনির টনির রান্না করে দেবো? মিষ্টি? তাহলে মিষ্টি দই আর মিষ্টি এনে দাও। না, সবাই আমাকে তখন বলবে না, এমনি তো মনে করো সবাই বলে, তো তুমি তো কিছু বলতে পারো। সবাই আমাকে অ্যাটাক করে ভাই, পার্সোনালি ভাবে অ্যাটাক করে, যে হলো তোমার কি বলে শাশুড়িকে দেখি না, খাওয়াই না আমি, কেন তেন। যাই হোক, তো কি করবো বলো? কিছু রান্না করে দিলে তো খাবে না, কিছু দিলেও খায় না, কিছু দিলে নেয় না, তাহলে কি করবো? খাবে মিষ্টি? কি মনে হয়? তাহলে তাই করলো। তাহলে ওই বাড়িতে যাওয়ার সময় ব্যাক করে নিয়ে আসবো। দোকান যাবো না? আচ্ছা, পয়লা বৈশাখের দিনটা দোকান যাবো না? তারা হবে। যখন থেকে আমি বলেছি আমি আলাদা খাই, তখন থেকে আমাকে কিন্তু অনেকে অনেক কথা বলেছে, তবে আমরা যে কেন আলাদা খাই সেটা একমাত্র কিন্তু আমরাই জানি। দেখো, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমন প্রত্যেকটা মানুষও কিন্তু সমান। সমস্যা সবার মধ্যেই আছে, আমার হোক কিংবা তোমার। তবে যাই হোক না কেন, আমি কিন্তু আমার বাবা আর বোনের জন্য প্যাকিং করে দিয়েছি এখানে একটু মাংস, আর আমার বোন নিজের হাতে গিয়ে দিয়ে আসবে ওদের। আমি কিন্তু সেই কারণে পরিশ্রম করি, শুধুমাত্র পরিশ্রমটা নিজের খাওয়ার জন্য করি না। আমার বাবা মার যেহেতু কোনো ছেলে নেই, আমি ইচ্ছে হলেই যেন তাদেরকে কিছু খাওয়াতে পারি, এমনকি মন চাইলেই কিছু দিতে পারি। এই কারণেই কিন্তু আমার এত পরিশ্রম। শাশুড়িকে কি খাওয়াবা? আরে আমার মার জন্য ভাই, তোমার শাশুড়িকে খাওয়াবে না?
ওটা তোমার শাশুড়ি, তো তোমার মা। দই নিয়ে যাবো। দই নিয়ে যাবো। সবাইকে খাওয়ালাম, তাহলে শাশুড়িকে খাওয়াবো না? দই নিয়ে যাবো নাকি? দই নিয়ে যাবো। যাও তাড়াতাড়ি চলে এসো, টাকা দেবো। আমার মা কিন্তু আজকের থেকে নয়, অনেক বছর থেকে নিরামিষ খায়। তাই বললাম মার জন্য যেন একটু দই নিয়ে যায়। আর শাশুড়ি মাকে কি বা রান্না করে দেবো সে কিছুই খাবে না। তাই বর শুধুমাত্র শাশুড়ি মার জন্য দই নিয়ে এসেছিল, আর একটা দই আমাদের জন্য নিয়ে এসেছিল। ভাত খাওয়ার পরে দই বা মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কোনো কিছু দিলে কখনোই খাবে না, তবে তার ছেলে কিছু দিলে খেলেও খেতে পারে। তাই দইয়ের পাতিলটা নিয়ে বর সোজা চলে গেছিল শাশুড়ি মার ঘরে। একজন সন্তানই তার মাকে খুব ভালোভাবে চেনে, তাই আমার বড় কিন্তু তার মাকে খুব ভালোভাবে চেনে। কখন সে রাগ করে আর কখন তার মন ভালো আছে, কোন জিনিসটা কিভাবে দিলে খাবে আর কোন জিনিসটা খাবে না সেটাও কিন্তু খুব ভালোভাবে জানে। অনেকে আমাকে বলেছে আমি নাকি আমার শাশুড়ি মাকে খেতে দেই না। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম নয়, ব্যাপারটা হলো মান অভিমানের। আমারও তো মা বাবা আছে, আরেকজন মায়ের সাথে কিন্তু আমি কখনোই এরকমটা করতে পারি না। এখন হয়তো একসঙ্গে খেতে পারছি না, দুদিন পরে হয়তো একসঙ্গে আবার হয়ে যাব। এইসব ব্যাপার নিয়ে কাউকে খারাপ মন্তব্যটা না করাই ভালো, কারণ প্রত্যেক সংসারেই এই ব্যাপারগুলো থাকে, যে যতই অস্বীকার করুক না কেন। আজকে কিন্তু আমরা দোকান যাইনি, এখন 6টা বাজে, তো বাড়িতেই আছি। আজকে নববর্ষ বলে আমার বর বললো যে যেতে হবে না, ওনাকে যেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এখন একটা পার্সেল এসেছে, যে তো এটা খুলে দেখবো যে কেমন আসছে। নাও খুলো। কিছু নেই। এই যে ব্লেড, তাই না? কেমন আসলো? এক্সেল নিয়ে আসছো? হ্যাঁ, ভালো তো এক্সেল। জানি না, এক্সেলই তো সবসময় লাগে আমার। ডবল এক্সেল নেবা এখন। ডবল এক্সেল নেবো। কাপড়টা কেমন আসছে? কাপড়টা ঠিক আছে। হ্যাঁ, হয়ে যাবে। এই তো অনেক বড়। হয়ে যাবে, হয়ে যাবে। পুরো ট্রায়ালে অনেক বড়, এটা মনে হচ্ছে ছোট হলো না? অনেক বড় চওড়া। বিশাল ডিলারের বড়। হবে না, তুই ডিলারের আনলে কি বুঝলা? চলো একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন হয়। দেখো পরলাম, কেমন লাগছে নাইট ড্রেস। যেহেতু গরম পড়ে গেছে সেজন্যই কিনলাম একটা কটন, একদম পিওর কটন। তবে সামনে বোতাম নেই, মানে এটা একটু অসুবিধা, যে উপর থেকে ঢোকাতে হবে। তো কেমন লাগছে আমাকে? এখানে আমার দুটো পকেট আছে, দেখো। পয়লা বৈশাখের জন্য ড্রেস হয়ে গেল। দেখি আয়নাতে ঠিক আছে না? বড় মনে হলো ফার্স্ট দেখে, ঠিক আছে। তো কবে থেকে ভাবছিলাম এরকম একটা নাইট ড্রেস নেব। তাই সেদিন রাতে শুয়ে শুয়ে হঠাৎ আমার মনে হলো এই ড্রেসটা আমি নেবো। তাই রাতের বেলাতেই সেদিন অর্ডার করেছিলাম, আর বছরের প্রথম দিন সেটা আমি আজকে হাতে পেয়েছি।